তিনটি বিষয় তিনি যেগুলো বললেন, একটা সন্দেশখালি নিয়ে যেটা যখন বললেন, আর যে অভিযোগটা আমাদের ছিল যে মিথ্যা ভিডিও করেছিল বিজেপি এবং ধার্য করে দিয়েছিল কিছু কিছু টাকা মহিলার সম্ভ্রম পরিবর্তে। তার মানে তারা যেভাবে টাকাটা বিলি করেছেন, অর্থাৎ নারীর সেই সন্দেশখালী মহিলার ইজ্জতের ওইটাই দাম। আমাদের এটা বক্তব্য ছিল যে টাকা ধার্য করবে কেন, এইরকম একটা অপমান অসত্য কথা লিখবে কেন, মিথ্যা কথা লিখবে কেন, যেটা তাদের উপরে শারীরিক নির্যাতন হচ্ছে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি প্রাক্তন বিচারপতি, প্রাক্তন বিচারপতির এই ভাষা হতে পারে, এটা বাংলার জন্য সত্যি আমরা যেটাকে বলি, এটা তিনি বঙ্গ সন্তান, এই পরিচয় তিনি দিচ্ছেন। বাংলার মানুষ আমরাই অপমানিত। তিনি কি মনে করেছেন? এবং ভারতীয় জনতা পার্টি তাকে নিয়ে স্টেজে বসাবেন, তাকে নিয়ে কথা বলাবেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মনে করে যে যত কদর্য ভাষা ব্যবহার করবে, গালাগালি করবে, অপমান করবে ব্যক্তিদের, সে তত তত্তর করে উঠে যাবে। বিজেপির প্রমোশনটা তার উপরে নির্ভর করে। সুতরাং বিজেপির নেতৃত্বকেও কিন্তু এটার দায়িত্ব নিতে হবে। একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থী, তিনি তো বিচারপতি ছিলেন, তিনি আইন আরো সবচেয়ে বেশি বোঝেন আরো অন্যান্য সকলের কাছ থেকে। তাই তো জানতাম রিপ্রেজেন্টেশন অ্যাক্ট যেটা আরপিএ, তাতে নিশ্চিত তার জানা কথা একটা প্রার্থী এই ভাষা ব্যবহার করতে পারে। তার মানসিকতা ধরুন থাকতেই পারে এরকম মহিলাদের, নারী অসম্মান করা, কিন্তু সে মানসিকতা যেটা ছিল সেটা বহিঃপ্রকাশ পাচ্ছে এবং এই কদর্য ভাষা ব্যবহার করছে। তাহলে কি একজন প্রার্থী হিসেবে তিনি কি ব্যবহার করতে পারেন? তিনি যদি সাধারণত ভাবেও এটা ব্যবহার করেন সেটাও নিশ্চয়ই অন্যায়। কিন্তু একজন প্রার্থীও, আরপিএ তিনি প্রার্থী, তার নমিনেশন ফাইল করেছেন, তিনি একটা ওথ নিয়েছেন, তিনি শপথ নিয়েছেন। তার রাজনীতিটা বাদ দিয়ে আর মানুষের কি কাজ হবে সেটা বাদ দিয়ে, মানুষকে কি বলছেন সেটা বাদ দিয়ে, আপনি গতকালকে মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন এটা বাংলার মানুষ দেখেছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি, ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেনটা ফাইল করেছি এবং সেই চিঠিটাও আপনারা প্রেস যারা এসছেন তারা খুব শিগগিরই পাবে। চিঠিটা আমার এখানে রয়েছে, অর্থাৎ বিভিন্ন সেকশন ইত্যাদি সকলে। আমরা এটা সত্যি এটা নারী বিদ্বেষী। কোন এনাদেরকে নিয়ে স্টেজ, মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, এগুলো যারা যারা এই স্টেজ শেয়ার করে কিংবা তাকে কি প্রোৎসাহন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, অর্থাৎ আপনারা আর ক্ষমা চাইবেন না, আপনারা তাকে ক্যাস্টিগেট করবেন না কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো তাকে বলবেন না, তার মানে সকলেরই সমর্থন আছে। এইভাবে চলতে পারে না। একটা নির্বাচন, সে ভারতীয় জনতা পার্টির রাজনীতি কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই বাংলার মানুষ সেটা জানে। কিন্তু একটা তো সীমা থাকবে। আপনি আপনার রাজনৈতিক ভাবে বিরোধী যে বিভিন্ন দল কিংবা প্রার্থী কিংবা যারা নেতৃত্ব রয়েছেন তার সম্বন্ধে আপনার এই ধারণা, এটা ভারতবর্ষে এত লোকসভা নির্বাচন হচ্ছে, এরকম প্রার্থী এরকম কথা বলেনি। সুতরাং একটা ক্যান্ডিডেট কতটা তাকে পানিশ করা যায় সেটা তো আমরা ইলেকশন কমিশনকে বলবো। দুঃখের বিষয় এটা যে নির্বাচন কমিশনকে সবটাই বলা। দিদি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন না মোদি কমিশন। এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট না মোদি কোড অফ কন্ডাক্ট? এটাও তো পরিষ্কার হতে হবে। এটা তো মডেল কোড অফ কন্ডাক্টে আরপিএ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যে আইন রয়েছে তার মাধ্যমে এই কথাগুলো প্রার্থী বলতে পারে না, আরো নানান কথা বলতে পারে না। কিন্তু এই ভাষা একটা যে ডিসেন্সির একটা লিমিটে ভদ্রতার যে সীমা তিনি অতিক্রম করেছেন সেগুলো হয় না, একটা প্রার্থী করতে পারে না। তাহলে ব্যবস্থাটা কি হবে? তা আমরা তো ইলেকশন কমিশনকে দ্বারস্থ হবো, তাই তো আমরা জানি, আইন তাই বলে, গণতন্ত্র তাই বলে। তাহলে ইলেকশন কমিশন আশা করি এই নির্বাচন চলাকালীন, এমন নয় যে ৪ঠা জুন রেজাল্ট বেরিয়ে গেল তারপরে, বাংলার মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষও জানবে যে এইরকম প্রার্থী যদি তার এই চিন্তা ভাবনা থাকে, ধরুন প্রার্থী আপনার পছন্দ হতেই পারে,
নাও হতে পারে, একটা দল পছন্দ হতেই পারে, না হতে পারে। এই চয়নটা বাংলার মানুষ কিসের উপর করে যে হ্যাঁ এই দল আমার জন্য কি উপকার করবে, সমাজের জন্য কি উপকার করবে। যারা ভোট দিচ্ছেন ইলেক্টোরেট সম্মানীয় তারা কিন্তু এগুলো দেখবেন। ইতিমধ্যেই বুঝে গেছেন যে ক্যান্ডিডেট যিনি অভিজিৎ গাঙ্গুলি তার যদি এই চরিত্র থাকে তাহলে কাজ তো দূরের কথা, সম্মানই দিচ্ছে না, তাহলে মানুষকে কি সম্মান দেবেন, মহিলাকে কি সম্মান দেবেন। আর ভারতীয় জনতা পার্টি কি মনে করছে এটা তাদের ফান্ডামেন্টাল রাইট, যে যেমন পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, যার যেমন ইচ্ছে। যখন তিনি আহত হন, যখন তিনি হুইল চেয়ারে বসেছিলেন, যখন তার পায়ের প্লাস্টার ছিল, যখন তিনি পিজিতে গেলেন, যখন কোমরে লেগেছিল, যখন হেলিকপ্টারেতে কোনো দুর্ঘটনা হয়েছে, প্রতিনিয়ত তার শরীর নয়, তার মন নয়, এইটা নিজেরা কি মনে করছে। আর যেটা অভিজিৎ গাঙ্গুলি বলেছে দু তিনটে, মানে আমার বলতেও লজ্জা লাগছে, দেশের লজ্জা। এবং যিনি একটা আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল, দেশে যারা জুডিশিয়ারিতে রয়েছেন, বর্তমানেও রয়েছেন বাংলায় এবং অন্যান্য হাইকোর্টস এবং লোয়ার কোর্টস এবং আপার কোর্ট, সুপ্রিম কোর্ট, তারা জানুক। লুক এট দি ক্যারেক্টার অফ দিস জাজ, এক্স জাজ, তার কি ভাষা দেখো। সুতরাং আমরা কন্ডেম করছি, নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এইগুলো কি ইংরেজিতে বলে সেক্সিস্ট রিমার্কস, আর কিছু বাকি রাখেননি তিনি, এবং তার শাস্তি তাকে পেতে হবে। দেখুন, গণতন্ত্র একটা শাস্তি দেবে, ভোটে তিনি হারবেন, আর তারপরে আইনের ব্যবস্থা, ইলেকশন কমিশন কি শাস্তি দেবে, এরকম তো ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল হওয়া উচিত। আর থার্ড হচ্ছে যে আইনটা আমরা দ্বারস্থ হব সেটাও কি ব্যবস্থা নেবে, নিশ্চয়ই এই কথা আমাদের বলার ছিল, এটা আমরা বলব। না, নিশ্চয়ই আমাদের আইনজীবীরা রয়েছেন যারা লিগ্যাল অ্যাকশনের কথা তারা ভাবছেন, আমরাও তাদেরকে জিজ্ঞেস করেছি। তথাপি তার সাথে সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ইলেকশন কমিশন কাছে চিঠিটা গেছে। এই যে চিঠিটা খুব আপনারাও কপি পাবেন, আমরা বলে দিলাম, তারপর আপনারা কপিটাও পাবেন। আমরা এই নিয়ে ইলেকশন কমিশনকে তো অনেকবার অনেক বিষয় নিয়ে গেছি, প্রধানমন্ত্রীর বক্তব্য, অমিত শাহর বক্তব্য, অন্যান্য অনেক মানে তাদের বক্তব্যের মধ্যে বিভিন্নভাবে জাতি, ধর্ম ইত্যাদি নিয়ে অনেক রকম বিষয় ছিল। কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা সে তো সদর্থক ভূমিকা, কিন্তু নিরপেক্ষতা আশা রাখি, এখনো আমরা আশা ছাড়িনি এবং সেই আশাটা রাখছি। এখন ওইগুলো যেমন একটা রাজনৈতিক লড়াই তো হবে, কিন্তু আপনি কোন স্তরে নামিয়ে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, আপনার পরিবারেতেও আছেন তো, মা বোনেরা আছেন, আপনার আত্মীয় স্বজন আছেন, আপনার বন্ধু বান্ধব রয়েছেন, এইটা আপনার লেভেল অফ থিঙ্কিং। বলছি যে প্রার্থীপদ খারিজের দাবি করছেন, তাই তো? আমাদের তো আরপিএ অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন ক্লজে তো দেখতে হবে যে যার নমিনেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে তিনি এখন ঘোষিত ক্যান্ডিডেট, মানে নির্বাচন কমিশন রেকগনাইজ করে দিয়েছে যে হ্যাঁ তিনি ক্যান্ডিডেট। তাহলে এই ক্যান্ডিডেট যদি এই ভাষা ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে যে স্টেপস নেওয়ার আছে সেই চিঠিতে সমস্তটা লেখা থাকবে। এই চিঠিটা আপনাদের দেওয়া হবে, প্রায় 2 পাতার চিঠি, এবং এই 2 পাতার চিঠির মধ্যে আমরা বলে দিয়েছি বিভিন্ন আছে, সব চিঠিটা আছে আমার কাছে, কিন্তু সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তৃণমূলের প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে আর একটা অডিও টেপ বা টেলিফোনিক কনভারসেশনের অডিও লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে চাকরি পাওয়ার আশায় ফেরত দেওয়া টাকা এবার ফেরত পাওয়ার আবেদন জানিয়ে একটা কল রেকর্ডকে টুইট করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী হিরণ, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। দেবকে খোঁচা দিয়েছেন তিনি বলছেন যে এটা এই অডিওটা হচ্ছে দেবের অডিও, দেবের কাছ থেকেই ওই টাকা ফেরত চাওয়া হয়েছে যে টাকা চাকরি পাওয়ার জন্য দেওয়া হয়েছে। দেখুন, যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন, এবং যাদের দেশের সমস্যা, ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের 10 বছরে কি কাজ করলো সেটা নিয়ে কিচ্ছু বলার যখন থাকে না, তখন তারা এই পথগুলো খোঁজে কোথাও, যেগুলো বলে কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। একটা দিয়ে দিই, একটা অভিযোগ দিয়ে দিই,
এই অভিযোগ অজুহাত এইগুলোই দিতে থাকবে। এই করতে করতে 20 তারিখ আর 25 তারিখও এসে যাবে নির্বাচনী দিনগুলো। কিন্তু নির্দিষ্টভাবে এই কন্টেন্টে অবশ্য দেব যিনি প্রার্থী তিনি যদি মনে করেন তিনি রেসপন্ড করবেন, কিন্তু আমরা দেখছি যে সন্দেশখালীর ক্ষেত্রেও যে যখন এই ভিডিওটা বেরোলো যে স্টিং অপারেশনে, তারপরে ভারতীয় জনতা পার্টি অপ্রাণ চেষ্টা করে কিভাবে আরো কিছু তৈরি করা যায়, এই কুলকিনারা না পাওয়া দিশাহারা হয়ে গেছে। আরো অসত্য কথা কিভাবে বলা যায়, যে প্রথমে অসত্য বলেছে, এগুলো চলছে। এটা কিন্তু রাজনীতি নয়। আর যিনি ভারতীয় জনতা পার্টির ঘাটালের প্রার্থী, এটা যদি তিনি মনে করেন রাজনীতি, অসত্য কথা, মিথ্যা কথা, এটাই তো আমরা বলছি যে বিজেপি তাই করছে, শুধু অসত্য কথা বলে যাচ্ছে। এখন দেব বলবে, এটা দেব ভালোভাবে জবাব দেবে। দিদি, রোজভ্যালি কাণ্ডে ফাইনাল চার্জশিটে দেবের নাম ঢুকিয়ে দিয়েছে এবং তাতে বলা হয়েছে যে সরাসরি অভিযুক্ত হিসেবে 9 সংস্থার বার্ষিক এডেন্স মিটিং উপস্থিত ছিল দেব, মানে রোজভ্যালির সাথে যোগাযোগ। আমরা তো বলছি যে নির্বাচন চলাকালীন যার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আগেই বলা হয়েছিল, তদন্ত আগেও হচ্ছিল, ডাক আগেও হচ্ছিল, তদন্তটা গতি নিয়েছে। নির্বাচন যখন কাছাকাছি আসছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ সকলেই পর্যটক হিসেবে বাংলায় আসছে। আর তারপরে যখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন ঘোষণা হয়ে গেছে, তখন আবার সেই তদন্ত আছে নেই, এখন হেনস্থা করো, বারবার ডাকো। আমরা তো দেখেছি শুধু তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নয়, একবারে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও ব্যতিগ্রস্ত করেছে। ফলে এগুলো হচ্ছে সহযোগী দল বিজেপির, তাদের সহযোগে। আর তদন্ত বোধহয় চলুক, কিন্তু সেটা তারা মনে করছে রাজনৈতিক ভোট বাক্সে যে প্রভাব পড়বে, সেটা বিগত দিনগুলোতেও পড়েনি। মানুষও বুঝতে পারেন যে কেন হঠাৎ এই তদন্ত গতি নাই এই সময়, আর কোনটা মিথ্যা সত্য। আর আবারও বলি, দেব তো এটা নিয়ে এবং অন্যান্য প্রার্থী যাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন রয়েছে, তারা আইনগতভাবে তাদের যেটা আছে প্রস্তুতি তারা তো নিয়েওছে। শুধু এইটাই ইলেকশন কমিশনকে বলা ছিল, এটা সারা ভারতবর্ষে অবিজেপি রাজনৈতিক দল এবং অবিজেপির নেতৃত্বর কাছে এই যে বিজেপির সহযোগী দল মানে সিবিআই, ইডি, এনআইএ, আইটি পৌঁছানো এই সময়, নাহলে 2জন মুখ্যমন্ত্রী জেলে, তারপর অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়েছে এবং তারপর বলছে ইন্টারিম বেল, এই সবটাতে তারা তো বিভ্রান্তির মধ্যে রয়েছে। তাদের তো এইগুলো বোঝাই যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, এটা আর কাউকে বুঝতে বাকি নেই, ভারতবর্ষ বুঝে গেছে। বিষয় সেটা হচ্ছে 24-এর ভোটের সময় 21-এর মামলার তদন্ত, পূর্ব মেদিনীপুরের সিবিআই অভিযান, কাথির ভাজা চাউলতে সিবিআই এর টিম গিয়েছে, 21-এর ভোটের পরবর্তী মানে খুঁজে ফাইল ছিল, তলায় ফাইল ছিল, কোথায় বাংলার বিরুদ্ধে কি বলা যায়। আমরা তো বলছি, আপনারা তো বলছেন ভারতীয় জনতা পার্টি 400 পার হচ্ছে, তাহলে কিসের ল্যাক অফ কনফিডেন্স? আপনারা এত এজেন্সি ইত্যাদি পাঠিয়ে যে একটা বাংলা এবং বাংলার এআইটিসি তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্তর করার পরে আর পিছনে তারা আর কি থাকতে পারে? যে 400 তো হচ্ছে না, 400 তো দূরের কথা, সরকারই হচ্ছে না কেন্দ্রে। তা না হলে পরে যে সেদিন কেউ বলছেন অমিত শাহ 270 তো হয়ে গেছে, আর ভাই 270 হয়ে গেছে তো হয়ে গেছে, আপনি তো পেয়ে গেছেন মেজরিটি, তো অসুবিধা কোথায়? কিন্তু তা তো হচ্ছে না, যার জন্য পাশাপাশি এগুলো চলছে। নাহলে মহারাষ্ট্রতে শরদ পাওয়ারকে তারা আমন্ত্রণ করছেন, বিজেপি শরদ পাওয়ারকে আমন্ত্রণ করছে যে ওই কংগ্রেস আর ইত্যাদি যেটা আছে ওইগুলো করে লাভ নেই, আপনারা ওই মহাবিকাশ আগাড়ি করে লাভ নেই, মহায়ুতি অ্যালায়েন্স যেটা আছে ওটাতে চলে আসে। কতটা ডেসপারেশন হয় এবং প্রতিনিয়ত যে বক্তব্যগুলো আছে সেটা থেকে তো বোঝাই যাচ্ছে দেশ বিভাজনের পথে তাদের বক্তব্যগুলো এবং নিজেদের দেয়া বক্তব্য, এই যে ফ্লিপ ফ্লপস বলে যেগুলো, প্রতিনিয়ত পাল্টাচ্ছে বক্তব্য। তিনি আমি তো বলিনি, আপনি ভাবুন দেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন, তারপরে যখন এই বিভিন্ন মিডিয়াতে তিনি ব্যক্তিগত 1-to-1 ইন্টারভিউ দিচ্ছেন, বলছে আমি তো বলিনি, এটা পরে আর কিছু বলার আছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে জানানো হয়েছে অনেকগুলো স্ট্রং রুমের বাইরের ক্যামেরা মুখ ঘোরানো এবং অনেকগুলো স্ট্রং রুমের বাইরের ক্যামেরার মনিটর নেই। সেটা ইলেকশন কমিশনকে বলুক, কমিশন কি বলেছে? ইলেকশন কমিশনকে বলুক, ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে দেখবে। নিশ্চয়ই আমরা তো গিয়ে উঠে ক্যামেরা তো ঘোরাচ্ছি না, তো কি এসে যাবে? আমরা তো ইভিএম এর প্রতি আমাদের যে আস্থাটা কমেছে সেটা অনেক আগেই আমরা বলেছিলাম।
ব্যালটের দিকে গেলে ভালো হতো, ইলেকট্রাল রিফর্মস এর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তা নাহলে মহারাষ্ট্রতে সুপ্রিয়া সুলে বললেন, যেটা সুপ্রিয়া সুলে এনসিপি প্রার্থী, ওখানে ভোট পড়ে গেছে, কি বললো, লোডশেডিং হয়ে গেল। এই লোডশেডিং এর যেটা নন্দীগ্রামে হয়েছিল, সেই লোডশেডিং এর ভাইরাল হয়ে গেছে এবং সেই অসুখটা একদম ভাইরাসের মতো ছড়িয়ে গেছে মহারাষ্ট্র। দেখলেন তো সুপ্রিয়া সুলের। সুতরাং কোথায় কোথায় এরকম ঘটনাগুলো হচ্ছে সেটা বুঝতে হবে। তাহলে এটা সত্যি ক্যামেরাটা কে ঘোরালো? ইলেকশন কমিশন জবাব দিক। নিশ্চয়ই ইলেকশন কমিশন বলবে না যে তৃণমূল কংগ্রেস আপনি ওই নন্দীগ্রামের কথা বললেন, যে সিএম গতকাল বলেছে যে আমাকে অন্যায়ভাবে হারানো হয়েছিল, আমি হারের বদলা নেব সরাসরি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলার পরে আর তো আমার কিছু বলার থাকে না, এটা আলাদা আমি কি ব্যাখ্যা দেব। দিদি বলে দিয়েছেন এবং পূর্ব মেদিনীপুরের মানুষ এই সবটাই অনুধাবন করেছেন। বলছি ওই সন্দেশখালীতে ওখানকার মহিলারা তো মানে ছাটা লাঠির পাশাপাশি শাঁখ কাঁসর এসব নিয়ে রাত পাহারা দিচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানে মূলত ইলেকশন কমিশন এটাও দেখুন, যখন যখন আপনার ইলেকশন কমিশন পুলিশের মাধ্যমে যখন মনে হবে পুলিশকে বদনাম করো, আবার পুলিশের হাত পা বাঁধা কাজ করতে পারবে না ইলেকশন কমিশন নির্দেশ না দিলে পরে। সন্দেশখালীটা যে ভারতীয় জনতা পার্টি ভাবতেই পারেনি যে এইভাবে ব্যাকফায়ার করবে, তাদের অসত্য কথাটা সামনে চলে আসবে, অসত্য অভিযোগগুলো সামনে আসবে, স্বাভাবিক মহিলারা প্রতিবাদ করছে। এখন সেটা করতে গিয়ে আপনি তো দেখলেন গতকালকে তৃণমূল কংগ্রেসের দিলীপ মল্লিক যে বলছিল যেভাবে আক্রমণ করা হয়েছিল ওর বাড়িতে কোনো অভিযোগ, ও পুরোটা অস্বীকার করছে, বলে এটা হতেই পারে না। এবং স্থানীয়ভাবে যারা রয়েছে তারা তো বলছেন যে তার বিরুদ্ধে এই অপবাদটা দেয়া অন্যায়, এবং ওখানে একটা বিভাজন হয়ে গেছে। এখন তার মধ্যে থেকে ভারতীয় জনতা পার্টি একজনকে প্রার্থী করলো, সেই প্রার্থীকে আরো উস্কাচ্ছে। এবার এখান থেকে কলকাতা থেকে উড়ে যাচ্ছেন কিছু আইনজীবীরা, এই আইনজীবী আইন ভাঙার কথা বলছেন, আইনের পয়েন্টগুলো বলছেন না, আরো ওখানে উৎসাহ। তারপর একজন বিজেপি নেত্রী যে রেখার পাত্রর সঙ্গে ছিল সে চলে গেছে জেলে। সবটা তো গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি বিজেপির, সে কোথায়? এই পুরোটাই ভারতীয় জনতা পার্টি যে কি করছে তারা নিজেরাই জানছেন না। এবার মহিলারা এইরকম অসুরক্ষিত থাকবে কেন? তাহলে ইলেকশন কমিশন পুলিশকে বলুক। এবার বলছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কোনটা আপনি বলুন? যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জেলে রয়েছে, শাহজাহান শেখ বলুন, শিবু হাজরা বলুন, উত্তম যিনি ছিলেন উনি সর্দার, সকলেরই আছে। আরো যা যা আছে ওরা কি বলছে, এবার দিলীপ মল্লিকের বিরুদ্ধে একেও তুলে নাও। মানে ভোট করার জন্য তৃণমূল কংগ্রেসে যারা ইফেক্টিভলি হয়তো কাজ করছেন তাদেরকে তুলে নাও। স্বয়ং এমএলএ সুকুমার বিরুদ্ধে বলছে তারা অভিযোগ, তাহলে কোথায়? সিবিআই তো অস্থায়ী ক্যাম্প করেছে সন্দেশখালীতে, যাতে এখান থেকে না ওখানে বসে মানুষের অভিযোগ শুনবে, এবং সিআরপিএফ প্লাটুন নিয়ে গিয়েছে এবং ওখানে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো সিবিআই তার তদন্ত করছে, তদন্ত তো করতে দিতে হবে। সে তদন্ত বিরুদ্ধে তো আমরা আর কি বলবো? আমরা তো ইলেকশন কমিশনকে বলেছি যে এই তদন্ত একবারই লেভেল প্লেইং ফিল্ড সেটা নেই, করছে তারা, গায়ের জোরে করছে, করবে। আমরা তো কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু অসত্য কথা হলে তো আমরা ডিফেন্ড করব, মিথ্যা হলে পরে তো আমরা ডিফেন্ড করবো। এটা কি আপনি মিথ্যা অভিযোগ করবেন তা তো না। আমরা একবারে জমি সংক্রান্ত কিছু বলছি না, এটা হোক। আমাদের তো স্বয়ং ব্লক অ্যাডমিনিস্ট্রেশন নেমে গেছিল, ক্যাম্প বসিয়েছিল। জমি সংক্রান্ত যদি অভিযোগ থাকে তাহলে সেগুলো নিশ্চয়ই দেওয়া হবে, জমি ফেরত দেওয়া হবে। যখন দেখলো তৎপর রাজ্য সরকার এবং সেই জমিগুলো ফেরত দেবে ইত্যাদি, তখন এটা পছন্দ হয়নি। এই নোনা জল ঢোকাটা বন্ধ করা সবটাই কিন্তু রাজ্য সরকার করছে। অন্যায় যেটা হয়েছে তারও বিচার হবে। কোন সরকার এতটা বলে যে হ্যাঁ ভুল হয়েছে, সংশোধনের? দিদি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যদি ভুল হয়ে থাকে তার সংশোধনী আমি করব। কোন নেতা বলছেন? ভারতীয় জনতা পার্টির কোন নেতা বলে? তারা তো এত এখনো ব্রিজভূষণ শরণ সিং নিয়ে কিছু বললেন না, মণিপুর নিয়ে কিছু বললেন না, আরো অনেক বিষয়ে নিয়ে তারা ক্ষমা চান। সন্দেশখালী এই মিথ্যা অভিযোগ, তার বিরুদ্ধে কিছু, রাজ্যপাল নিয়ে কিছু বলছেন না, তারা ক্ষমা চাইবেন না, বিজেপি ক্ষমা চাইবে না, প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাইবে না। আরো একবার এসে এই ভায়োলেন্স কিংবা এই ভাষণের মধ্যে দিয়ে আরো উৎসাহ দিচ্ছে। দিদি আমরা করিনি হিন্দি রাজ্যপাল নিয়ে আজকে তৃণমূল পথে নামছে, প্রকাশ শিক্ষাশীল আজকে রাজভবন অভিযান করছে এবং রাজ্যপালের পদত্যাগ। দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে তো একটা গুরুতর অভিযোগ।
এই গুরুতর অভিযোগের এনকোয়ারি, সিসিটিভি, আইন, মহিলা অপেক্ষায় রয়েছে, এগুলো তো আসে, কিন্তু তিনি কোনোটাই কোঅপারেট করছেন না কিংবা করতে দিচ্ছেন, এটা তিনি অ্যালাউড কি করে হয়? আপনি দেখলেন দিল্লি কমিশন ফর উমেন এর চেয়ারপারসন কিন্তু এখন বর্তমানে রাজ্যসভার সাংসদ, তার যে একটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে তিনি যে কমপ্লেন করছেন তখন এফআইআর হচ্ছে ইত্যাদি সবটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা রাজ্যপালের বিরুদ্ধে ক্ষেত্রে সেটা হবে না কেন? তিনি রাজ্যপাল বলে তিনি ইমিউনিটি পাচ্ছেন কেন? ওই মহিলা কোথায় যাবে? সুতরাং তৃণমূল কংগ্রেস তো প্রতিবাদ, তিনি তার মধ্যে রাজ্যপাল তার ডিউটিজ নাকি ডিসচার্জ করছেন, তিনি কোথায় কোথায় ভিসি হবেন সেটাও করছেন, 3-4টি জায়গা তিনি ভিসিও করেছেন, কোথায় ঝাড়গ্রামে কিংবা অন্যান্য ইউনিভার্সিটি, কোনো অনুতাপ নেই। তারপরে শুধু ওই রাজভবনের কর্মরত অস্থায়ী কর্মীর পরে আরেকটি মহিলা যিনি শিল্পী, তিনি কমপ্লেন করছে দিল্লিতে হোটেলেতে অঘটনের কথা। রাজ্যপাল বলে 7 খুন মাফ, রাজ্যপাল বলে বিজেপি চুপ থাকবে, এটা তো মানতে পারছি। একটা বড় খবর সামনে এসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার, 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে সাদা কাপড়ে রং দিয়ে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি চাপা দিয়ে খুন করব। এখন ভারতীয় জনতা পার্টির এই যে দেখছেন যে বিভিন্ন নেম প্লেটে গাড়ি ঢুকছে, নেম প্লেটে এই রাজ্যে ঢুকছে, বিভিন্ন অসামাজিক কাজ প্রতিবেশী রাজ্য থেকে ঢুকিয়ে নিচ্ছে, ব্যারাকপুরেও করছে, অন্যান্য জায়গাও করছে, এটা গুন্ডা অসামাজিক তত্ত্ব। ঠিক যেভাবে ওই রিপোর্টস গুলো হচ্ছে নিশ্চয়ই পুলিশ সেটা দেখবেন, ইলেকশন কমিশনেও নজর করে। এবার এই হুমকিগুলো এটা তারাই করে যাদের রিপোর্ট কার্ড থাকে না, এটা তারাই করে যারা জানে আমরা হারবো, তারা জোচ্চুরি করবে, তারা খুনোখুনি করবে, তারা সন্ত্রাস করবে, ঝান্ডা ডান্ডা ইত্যাদি করবে, এটাই তো প্রমাণ পায়। এই যে হুমকি দিয়ে, প্রাণের হুমকি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন দিয়েছেন, কিন্তু ওই ঈশ্বর আল্লাহ ভগবান তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের কাজের জন্য। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তিনি তো তৃণমূল প্রার্থীকে পাত্তাই দিচ্ছেন না, উল্টে বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যদি দাঁড়িয়ে তার বিরুদ্ধে জিতে দেখান রাজনীতি ছেড়ে দেবেন। ভারতীয় জনতা পার্টি প্রার্থী পাত্তা দিল কি দিল না তাতে আমাদের কি এসে যায়? এটা একটা ভোট, এবং ভোট দেবেন মামাটি মানুষ, তারা ভোট দেবেন পার্থভূমিকে, সেই অপেক্ষায় রয়েছে। আর মামাটি মানুষের কি পরিষেবা বাংলা দিয়েছে বাংলার সরকার সেটা বলা হচ্ছে। আগামী দিনে যে কেন্দ্রে যে সরকার গঠন হবে সেটা তো অবিজেপি ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার গঠন হবে, তা বিজেপি কে ভোট দিয়ে কি লাভ সেটাই আমরা বলছি। তো তিনি পাত্তা দিলেন কি দিলেন না তাতে কিছু এসে যায় না। Ma'am, FIR registered against Vaibhav in Swati Maliwal case. Details of assault in CM house. আরো আছে হয়ে যাক, হয়ে যাক। আমরা হয়ে যাক না, তারপর সরিয়ে নেবো হয়ে যাক। আরে যখন বসেছে এটা হয়ে যাক, তারপরে সরাও। হয়ে গেছে, ঠিক আছে। সাউন্ডটা কি বাংলা আপনারা নিজে ঠিক করুন, তারপর আমি বলবো। এই রাজা এটা অনই চার্জ নেই। না না, থাক না, ওটা পড়ে because assault in CM house. CCTV holds the key in the case. So I hope you are also covering the essential point that was mentioned today in the short press briefing by All India Trinamool Congress, and that was the sexist slurs and remarks of former Justice Abhijit Ganguly, who is presently a BJP candidate in Tamluk. Okay, so his sexist remarks we condemn those remarks, and this is, I mean, we thought that BJP had stooped to a new low. Previously we had mentioned this is lower than that, it's now below the earth. So whatever he has mentioned about Mamata Banerjee
is something that we condemn, and we are going to the Election Commission. Not only Election Commission, we are also planning, contemplating legal action, and also we will appeal to the people of Purba Mednipur and especially Tamluk also. See, this is the character and DNA of the BJP candidate. Leave alone doing any service to the people. This is what he holds about respect to women. This is his concept. When he is humiliating Mamata Banerjee, definitely she is the chief minister, but besides that she is a Mahila. So this is the attitude where he is foul-mouthed and he is expressing derogatory remarks. So we condemn that. Now, having said that, you are mentioning, we are also taking a recourse to the PS. A candidate like Abhijit Ganguly should be castigated and punished for the same. And if it invites that his candidature should be cancelled, that also should be considered by the Election Commission of India. And we of course look for a very quick and a swift action. This is one. You are asking about the chairperson of Delhi Commission of Women, Swati Maliwal, who is also Rajya Sabha member nominated by the AAP party. She has a serious allegation against the staff of Chief Minister Arvind Kejriwal. AAP leader Sanjay Singh has made a statement to this respect, and we have seen that FIR has been, she has lodged the FIR and some actions is also being taken. We hope that she will get that, because this is not done. Now, I was thinking that's just similar to what Swati Maliwal has a complaint about. Similar complaint is also by the Raj Bhavan staff in Bengal against the governor of West Bengal, C.V. Ananda Bose. Now, this complaint is pretty old, and the lady is crying for justice. She is a contractual staff in Raj Bhavan who has complained about sexual harassment by the governor. What has happened? Has an FIR been launched? Is the inquiry on? Why is the CCTV footage given with such delays? Why are few, there are certain timings of the footage which is missing? And what is the action which is being taken against him? We see no action. We not even see any statements from the union government. After all, they are nominated by the Honorable President of India. So, alongside, there is an additional complaint, more serious, again as serious as this, and there is a lady who is an artist, and she is complaining of again harassment by the governor in Delhi. So, what is the governor going to say about it? And he does not have the, I would say the conscience to resign, to even say that okay, I am resigning now. Let the inquiry be done. Let me come clean. No, he doesn't have that conscience. He is denying it, and he is taking recourse to the immunity, which is provided by the so-called constitution. The constitution for the powers and duties and responsibilities. We've countered this, saying that he has powers, he has responsibilities, but harassing women is not a responsibility which has been entrusted by the constitution. So these are very important things. Swati Maliwal waiting for justice, and again here, 2 women in Bengal, complaints from Bengal against the Bengal governor, waiting for justice. दीदी, आज मुंबई में इंडिया ब्लॉक की रैली है, इंडिया अलायंस की, लेकिन आप लोग उससे पार्टिसिपेट नहीं कर रहे। क्या जानकारी दी गई थी आपको कि वहां पर जो है मुंबई में ये बैठक होने वाली है, मल्लिकार्जुन खड़गे जाएंगे और साथ ही उद्धव ठाकरे भी रहेंगे, इस बारे में क्या जानकारी? देखिए, हमारी दीदी नेत्री परसों भी और कल भी बोली है। आप तो व्यस्तता देख रहे हैं सब नेतृत्व का, अलग इसमें कोई आपको कोई ढूंढने की कोई जरूरत नहीं कि इसमें कुछ छिपा हुआ कुछ है। दीदी साफ भाषा में बोल दी है कि हम लोग इंडिया अलायंस के संग है। अब निजी स्टेट्स में सबको अपने अपने स्तर पे अपनी शक्ति लेके जीतना है, और ये सबको सीट लेके पहुंचना है। इंडिया अलायंस तब बैठेगी जीतने के बाद, 4 जून के बाद, और बहुत ही सामने जो है बहुत सारी जिम्मेदारियां हैं। इसके पहले भी हम लोग कह चुके हैं कि इंडिया अलायंस केवल इस इलेक्शन के लिए नहीं, उसके बाद भी इंडिया अलायंस वाली जो बात है ये अलायंस रहेगी। तो अब इसमें कहीं कुछ ढूंढने की कोशिश मत कीजिएगा। इंडिया अलायंस के हमारे नेतृत्व भी जब रामलीला मैदान हुआ या और भी सब सभाएं हुए उसमें उपस्थित भी थे, और एक व्यस्तता है, सबको मालूम है। अब तो
यहाँ तो पश्चिम बंगाल में 7 दफा का निर्वाचन, ये तो सब जगह नहीं है। 42 सीटों के लिए 7 दफा का निर्वाचन, इससे ज्यादा सीटें होते तो इससे ज्यादा सीटें वाले राज्य में 1 दफा 2 दफा में खत्म हो गए। तो एक हैरान करने वाली बात है। तो इसमें सभी व्यस्त है, इसमें अलग कोई आपको ढूंढने की कोई जरूरत नहीं, सब एक संग, हम लोग सब एक साथ हैं, हम सब साथ हैं। আমরা वेट করছিলাম তো তুমি একটু वेट করেगा दीदी। लेकिन इससे पहले जितनी भी गठबंधन की रैलियां हुई हैं, अगर मुख्यमंत्री नहीं जा पाएंगे तो आपके पार्टी से कोई ना कोई रिप्रेजेंटेटिव, तो वो तो मुझे पता करना है। डेरेक ओब्रायन गए हैं इससे पहले, लेकिन इस बैठक में जो है आपके पार्टी का कोई रिप्रेजेंटेटिव भी नहीं है। ठीक है, इसके बाद मैं शायद इसके बारे में बोल सकूं कि मुझे भी जानकारी लेनी है अपने नेतृत्व से कि कौन जा रहा है। चुनाव क्योंकि अभी भी चल रहे हैं और इसी बीच में ईस्ट मिदनापुर में भी जो चुनाव होने वाले हैं अभी, और आज 2 तृणमूल कांग्रेस के नेता के घर सीबीआई पहुंची है 2021 के पोस्टपोल वायलेंस के केस में। कैसे देखते हैं इसको? इसको कैसे देखे जाए? ये इस तरीके से देखा जाए कि बीजेपी तो हार रही है और बीजेपी का आत्मविश्वास दिन पे दिन कम हो रहा है। जो 4 दफा निर्वाचन हुए, हिसाब किताब तो वो लोग भी करते हैं, हिसाब किताब से जो बहुत ही अच्छा वार्ता या संवाद उनको नहीं मिल रहा है, बहुत दुखी है। अब जो है बंगाल को टारगेट किए कि यहाँ पे जो उनका 18 सीट था वो भी कम होता जा रहा है, कम हो रहा है वो सीट, और जो और राज्यों में भी ये कोशिश आप देखिए जिस तरीके से डेली पैसेंजरी करी, ये कोशिश है बराबर, नर्वसनेस उनकी दिख रही। तो अब जो है जैसे पुराना खेल उनका है कि सीबीआई, ईडी या एनआईए या आईटी, या जैसे आपने कहा ये इंक्वायरी हो रही कब की, 2021 के पोस्ट पोल वायलेंस। आपको याद रखना है कि निर्वाचन चलते वक्त ही 2021 में अप्रैल महीने में शीतलकुची की घटना हुई, वोट के दिन। उसका क्या, उसका भविष्य क्या हुआ, क्या पता चला, क्यों बीएसएफ ने गोली चलाई। और इस बार भी उसके भरोसे भाजपा के एक प्रार्थी उत्तर बंगों में बोल रहा था अगर बात नहीं सुनोगे तो हम फिर शीतलकुची कर सकते हैं। तो प्री पोल वायलेंस, पोस्ट पोल वायलेंस, और हम लोग ये भी कहें कि पहले 3 दफा शांतिपूर्ण था, चौथे दफा बंगाल में चौथे दफा एक कोशिश हुई, भाजपा द्वारा ही कोशिश हुई, क्योंकि एक दफा में जब पोल खत्म हो जाता तो उसका तो पोस्ट पोल ही हो जाता है सिचुएशन। तो कूच बिहार में कोई घटना या और तीसरे फेज में जहां थे 1-2 घटना, ये बीजेपी करवा रही है। और चौथे में तो दिलीप घोष के सिक्योरिटी गार्ड, दिलीप घोष जो झंडा और डंडा वाली बात करते हैं और हमेशा उनके भाषणों में कि कैसे वायलेंस को उत्साह देते हैं, इतना प्रवचन देते हैं, तो उनको और वो कहते मेरे ऊपर हमला हुआ, गलत, उनके द्वारा ही हमला हुआ। ये लोग बंगाल को बदनाम करेंगे कि यहाँ पीसफुल वोटिंग नहीं हुई लेकिन। और अगर 4th फेज में भी आप देखें करीब 8 लोकसभा सीट, आप अप्रोक्सीमेटली देख लीजिए 15,000 बूथ हो गए। आपके कैमरा के द्वारा भी 3-4 बूथ दिखे, बाकी बूथ में तो शांति प्रिय हुआ, वो नहीं दिखाएंगे। तो वही इसी को लगातार दिखाया जा रहा है कि एक पुलिस एक थप्पड़ मार रहा है एक तृणमूल कांग्रेस को के वर्कर को। ये सब तो छोटी घटनाएं, अब इसको दिखा के क्या वोट बढ़ेंगे बीजेपी के? ना सीट मिलेंगे, नहीं मिलेंगे। और एक है कि क्यों दादू के नाम का वोट एक नाती दे रहा है, मैंने उसका पौत्र दे रहा है। ये सब छोटी छोटी बातें, छोटी छोटी झगड़े बच्चे करते हैं स्कूल में, ये भी बीजेपी संभाल नहीं पाती। तो ये सब घटनाएं को सामने रखते हैं। लेकिन जो गलत हुआ वो है कि मीडिया के गाड़ी क्यों तोड़े जाएंगे, कौन तोड़ा, इसका तो तदंत होना चाहिए। भाजपा अब ये 5th, 6th, 7th इस पे भी हम लोग नजर रख रहे हैं। वोटिंग करने दीजिए, सबसे हाईएस्ट टर्नआउट हो रहा है बंगाल में, इतना पॉजिटिव बात है, महिलाओं की भी टर्नआउट हो रही है, इतने डरे हैं ये लोग। Mamata Banerjee's statement creates ripple. She first says that she will support the India alliance from outside. Later clarifies, Prime Minister predicts doom for alliance. Prime Minister said, where is his alliance? The alliance which has gone missing. You see, when they had started off their journey in 2014, they had said, just to go, history is very interesting. They had many alliance partners. Each of them, just like the branches of the tree fell off. Then it just became BJP party. Later on, BJP party bhi nahi, Modi ji. Now finally Modi realizes in 24 that he cannot just go on like Modi,
then he reverts his bhashan, he starts talking about the BJP party by and large, and then suddenly he found his long lost alliances. So this is what? So this is the situation of the BJP alliance. That is one. Secondly, Didi has also clarified yesterday, I think there's a misinterpretation she said, and she said that I have given birth, I have coined that terminology, India. It has a very nice big name. So it talks about development of India. So why will she is with the alliance, she was with the alliance, and in the future when the alliance various parties win, the alliance will sit together and will discuss. So she has made all clarifications. The Prime Minister, though he detests fish, there is a saying in Bengali, Ghola jale maach dhorbe na. Don't try to look for the fish in the water. Though of course the Prime Minister does not like fish as a eating habit and spoken against. So all said and done, everything is all right with the India alliance. We are all very busy to win seats. Ma'am, Abhijit Ganguly crosses a line. He makes a derogatory comment on Mamata Banerjee once again. Yes, Abhijit Ganguly, he is a candidate of the BJP, and the sexist remarks that he made, those are extremely derogatory and the highest disrespect that you can show to a woman, and he has crossed all limits of decency. What he said against Mamata Banerjee, he said against Mohila. So this is the basic attitude, the mental attitude of the BJP candidate himself, who was a former justice. So as a candidate, we have also, since he is a candidate, we are going who has made such utterances, which is highly condemned. We condemn them with the strongest language. We are going to the Election Commission. We are filing a complaint. We will also take legal recourse. And so Trinamool Congress is busy with that. In fact, his candidature should be cancelled. You see, unless you give them a punishment or reprimand very strictly, these people will continue. Because BJP is such a party which shows disrespect to women. And the more you utter such remarks, which are really everybody condemns, the BJP you go up the ladder in the BJP Samman, or you get promotions after that. So that is what Abhijit Ganguly is probably looking at. Greedy. He's a greedy candidate. Ma'am, Prajwal Revanna is out of Rajor. Last he fled on April 27th, and has the state given up now because it is not known where he is now, Prajwal Revanna? No, but he was out of the country. That's what he thought. What is the MHA saying? We all knew that he was out of the country. So now, has he been found in the country? Just look, what does the union government say about this? It's repeated failure to guard its borders. It's repeated attempts to allow people to escape, be it huge economic offences, and they are allowed to travel abroad, or be it sexual offences like Prajwal Revanna, with more than 2,000 such videos surfacing. What are we waiting for? I mean, he's disappeared beyond the horizon. This is amazing. I mean, how does BJP reply to this? Because they are the government at the centre, and JDS is their ally, and they have not even told JDS anything. They have not even, the alliance is on. They have not parted ways with the JDS alliance. So that only shows that they have samarthan, they are supporting what Prajwal Revanna has done. Where is he? I mean, then we have to call Interpol. If the, we'll have to call, if the police of the country is unable to locate him, then we'll have to call from Interpol. And if he's really gone abroad, what happens? Vishwaguru, the Vishwaguru that he claims himself, the Honorable Prime Minister, the Vishwaguru must have an impact. He must tell the countries that if you find him, please send him to our country. Then what is the point of being a Vishwaguru with no effect? বাংলাদেশি ইন্ডিয়া জোটের মিছিলে তৃণমূলকে কি ডাক দেওয়া হয়েছে বা তৃণমূল কি যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা পরে বলে দিয়েছি। আমাদের তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় বলেছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সে যখন ইন্ডিয়া নামটা গঠন হয় তখন দিদিই বলেছিলেন, এবং সর্বসম্মতভাবে সেটা গৃহীত হয়, ইন্ডিয়া অ্যালায়েন্স খুব ভালো আছে, দিদি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে আছেন এবং থাকবেন। পরিষ্কার দিদি বলেছেন, তারপরে আর নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটি রাজ্যে আমাদের আবার 7 দফা নির্বাচন, 7 দফা নির্বাচনের দারুণ ব্যস্ততা, এত ছড়িয়ে ছিটিয়ে
নির্বাচন করেছেন ভারতীয় জনতা পার্টি সুবিধা করার জন্য, আর এত কুৎসা অপপ্রচার করতে একটা ব্যস্ততা আমাদেরও রয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্স ভালো আছে, একসঙ্গে আমরা আছি তৃণমূল কংগ্রেস। দিদি বলার পরে আর আলাদা আমাদের বলার কিছু নেই। অমিত শাহ অধিনায়কের সাক্ষাৎকারে বলেছে যে ইন্ডিয়ান অ্যালায়েন্সের মধ্যে কোনো ঐক্যই নেই, তার জন্যই 400 পার করবে নরেন্দ্র মোদী এবং উন্নয়নের। তা 400 পার যারা করবে তারা নিশ্চিন্তে বসে থাকুক না। ভারতীয় জনতা পার্টির যে অফিস রয়েছে, সবচেয়ে বড় অফিস দিল্লিতে, হঠাৎ এই অফিসের পিছনে অংশ আগুন লাগলো কি করে? হঠাৎ নর্থ ব্লক না সাউথ ব্লকে আগুন লাগলো কি করে? কি তথ্য, কি চলে যাচ্ছে? এটা তো প্রশ্নের মুখে তাদের সকলেই, যখন নতুন পার্লামেন্ট গঠন হবে তখন তাদের পড়তে হবে। এখন যেটা বললাম, নিশ্চিন্তে তারা নেই, আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না রে তোপসে, অনেকটা এরকম নিশ্চিন্তে থাকতে পারছে না। 400 ভাওতা, 270-এরও ভাওতা, আর এখানে 35টাও ভাওতা হচ্ছে না। বারবার আসতে হতো না যদি সিটসে এত কনফিডেন্স ছিল না। তাদের ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্বের উপরে কনফিডেন্স রয়েছে, তার নিজেরা এসে লড়ছেন। এখানে তো সবসময় বাংলা নির্বাচন মানে প্রধানমন্ত্রী ভার্সেস মুখ্যমন্ত্রী অফ বেঙ্গল। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যের বিরুদ্ধে তো আজকে সব ওখানে এতে মিছিল করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা দিলীপ ঘোষ বলছেন ওখানে তিনি যত যাবেন ভোট কমবে, কারণ অভিজিৎ গাঙ্গুলি গেলে তো ভোট কমবে। হ্যাঁ, না, দিলীপ ঘোষ প্রধান পছন্দ করছে না। তিনি তো বারমিউডার কথা আর আরো অনেক কিছু পা দেখানোর কথা সমস্ত বলেছেন। তো আমি জানি না, তিনি তো আরএসএস ঘরানাকে বিলং করে। আরএসএস ঘরানা এটাই বলে যে মহিলাদের অবমাননা করতে হবে। খুবই দুঃখ, খুবই দুর্ভাগ্য বিষয়। তাহলে এরা দেবী পুজো করে না, এরা মহিলাকে মহিলা মনে করে না। দিলীপ বাবু তো অভিজিৎ গাঙ্গুলির দলেরই তো লোক, কারণ তিনি খুব পছন্দ করছেন এই যে রসিয়ে রসিয়ে মহিলাদের অপমান করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটি রোড শো করছে তমলুকে, এবং তারপর সভাও আছে হুগলিতে। দিদি গতকালকেও করেছে। হয়তো সব এই সমস্ত উল্টোপাল্টা, কিন্তু দিলীপ ঘোষ যেটা বলছেন, তিনি যদি সমর্থন করেন তার মানে এটা ভয়ানক বিষয়। এমনিতেও হারছেন তিনি, কারণ আপনি দেখবেন প্রথম দফাতে একজন মোদীর মন্ত্রী হারছে, অন্যান্য সিটগুলো আর বললাম না, উল্লেখযোগ্যগুলো। দ্বিতীয় দফাতে বর্তমান সভাপতির বিজেপি হারছে, তৃতীয় দফাতে প্রাক্তন, এই চতুর্থতে বোধহয় দিলীপ ঘোষের প্রাক্তন সভাপতি হারছে। খুব খারাপ অবস্থা।